কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড প্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ও ঈশ্বর, ওটা মিস্টার দেখভাল, আকরাম স্যারের বস। জানো, ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি, সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে। আজ আমার যেন ভগবানের দর্শন হলো। মিস্টার দিকপাল অভিনবকে চিনে ফেললো। তুমি এখানে কি করছো? মিস্টার দিকপাল অভিনবকে দেখলো এবং সবাই মনে করলো সে তাদের দিকেই তাকাচ্ছে। তখন রাজ এগিয়ে এলো। অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল, ম্যানেজার, ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল। 1 মিনিটে এত কিছু ঘটলো যে কেউই কিছু বুঝতে পারলো না। এই মিস্টার দিকপাল কি কিছু খেয়েছে নাকি? উনি অভিনবকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। হেই অভিনব, মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছি। তুমি কোথায় যাচ্ছ? আর সেই যুক্তি অনুযায়ী অনন্যা এখন আমার। আর আজ রাতটা দেখো রাজ, ফোনটা দাও আমাকে। তখন রাজ অভিনবকে বক্সিং এর বদলা নেওয়ার জন্য বলল, কোন বড় সুপারস্টারের কল এটা? বারবার বাজছে, ফোনটা রিসিভ করে দেখা যাক। দেখ, তোর সব রাগ আমার উপরে দেখা, কিন্তু ফোনটা ধরিস না। রাজ এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ফোনটা ধরলো। রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল, বস, আমরা আপনার লোকেশন পেয়ে গেছি, আমরা আপনাকে আনতে আসছি, কিছু গুরুত্বপূর্ণ আছে। এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেব চালকের ফোন, নিজেকে বস মনে করছে। আনান্নাও এটা মজার মনে করছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা সবাইকে নীরব করে দিল। আরে ওটা তো কোটি টাকার হেলিকপ্টার। অভিনবের ট্যাক্সি কোথায়? এরপর অভিনব ফোনে কিছু বলল আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো। পাহাড় ঘুরে ইঁদুর বেরোলো। জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে। দেখো, ও ট্যাক্সি এসে গেছে। কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা, এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সবকিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলেছে যাতে আপনার গা শিউরে উঠবে। অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল। ঠিক তখনই রাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো। বন্ধুরা, কেউ জানে ও কোথায় গেল? নিজের বউকে ঠান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল? The person you have called is currently busy on another call. তুমি এমন সাহস করলে আপনার? আমায় না বলে কোথায় গেলে? অনন্যা, তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী তার সঙ্গে কথা বলে? চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরবো। এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ, তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করব। কোথায় যা আসা, কি কীর্তি করিস, সব বের করে ফেলবো। রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে, হত্যা করবে। কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে, নাকি অন্য কিছু? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছো। তাকে এভাবে অপমান করা, তুমি ঠিক আছো? এই কি ন্যায়? হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল। কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি। এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নামকরা মানুষের সাথে তর্ক করছে। তুই নীচ মানুষ, কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস? তোকে গুলি করে মারব। সানি, তোকে ছেড়ে দাও। সানি বুঝলো না কেন তার দাদা এভাবে বলছেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাকে দাদুর কথা মানতে হলো। হারদেব পাল অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন, অনন্যা, ওই ছেলেটার নাম যাই হোক, তোকে তাকে বিয়ে করতেই হবে। না দাদা, আমি কিভাবে তার সাথে বিয়ে করব? আমি তোর নামও জানি না। ও মেয়ে, এমন নির্দোষ অভিনয় করো না। তুমি হরদেব সিং এর বিধি জানো না? নিঃশব্দে বিয়ে করো, আর তা আজই। না দাদা, আমি এই দরিদ্রটাকে বিয়ে করব না। আমি বিয়ে করব না। ঠিক আছে সানি, তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও, জান্ত মাটিতে পুঁতে দাও। এটা শুনে অনন্যা সিং উঠে দাঁড়ালো। সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে, কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয়। অনন্যা এখন দাদুর সম্মুখে অপ্রতিরোধ্য। অভিনব জানতো যদি সে অনন্যাকে বিয়ে না করে, এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে। তারপর আর কি, 1 ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল, তোমার নাম কি? অভিনব, কিন্তু আমার বাবার আদর করে ডাকেন। সে যাই হোক না কেন, আমার জানার দরকার নেই।
আর একটি কথা ভালো করে শোনো, এই বিয়ে বিয়ে নয়, এটা জবরদস্তি। আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই। অভিনব জানতো যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কি বা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে এটা জানতো না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি, আর অনন্যা তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে। অনন্যা পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হলো যা তাকে একেবারে অবাক করে দিল। বৈভবী, তুমি এখানে? হ্যাঁ, অভিনবের সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী, যার থেকে অভিনব ভালোবাসায় বিশ্বাসঘাতকতা পেয়ে ছাদে উঠেছিল। কিছুদিন আগে শহরের নামকরা ধনী দেবান তার প্রেমে পড়ে যায়, আর বৈভবী অভিনবের সাথে সম্পর্ক ভেঙে দেয়। দেবান দেখলো অভিনব বৈভবীর সাথে কথা বলছে, তাকে দেখেই বলল, বেবি, এই হতচ্ছাড়াটা কে? এ তো সেই ডেলিভারি বয়টা না, যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ বেবি, এ তো সেই আজকের দেবদাস। মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে, তাই না? এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল। এই খবর জামাই বাবু, এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি? জামাই বাবু, তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয়, কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো। ছি 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 জামাই বাবু। সানি, তুমি এই ছেলেকে জামাই বাবু কেন বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে। ও আমার বোনের স্বামী। স্যার, এখানে আপনার বিল 5,40,000। কিছু না, আমাদের অভিনব স্যার এখানে আছে, উনি সবার বিল দেবেন। কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন। স্যার, অনুগ্রহ করে রিসেপশনে আসুন। সাবধানে দেখো যেন পালিয়ে না যায়। এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল। অভিনব যদি বিল না দিতে পারে, রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে। এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো। ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো, তার মুখের রং উঠে গেল। কি হয়েছে? অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই, কোনো টাকা নেই? যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো, ও সম্মানের কথা চিন্তা করো না। অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল, কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে, রাজ আর ছেড়ে দেবে না। কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ Z+ সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ও ঈশ্বর, ওটা মিস্টার দেখভাল, আকরাম স্যারের বস। জানো, ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি, সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে। আজ আমার যেন ভগবানের দর্শন হলো। মিস্টার দিকপাল অভিনবকে চিনে ফেলল। তুমি এখানে কি করছো? মিস্টার দিকপাল অভিনবকে দেখলো এবং সবাই মনে করলো সে তাদের দিকেই তাকাচ্ছে। তখন রাজ এগিয়ে এলো। অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল, ম্যানেজার, ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল। 1 মিনিটে এত কিছু ঘটলো যে কেউই কিছু বুঝতে পারলো না। হেই অভিনব, মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছি। তুমি কোথায় যাচ্ছ? আর সেই যুক্তি অনুযায়ী অনন্যা এখন আমার। আর আজ রাতটা দেখো রাজ, ফোনটা দাও আমাকে। তখন রাজ অভিনবকে বক্সিং এর বদলা নেওয়ার জন্য বলল, কোন বড় সুপারস্টারের কল এটা? বারবার বাজছে, ফোনটা রিসিভ করে দেখা যাক। দেখ, তোর সব রাগ আমার উপরে, দেখা কিন্তু ফোনটা ধরিস না। রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরল। রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল, বস, আমরা আপনার লোকেশন পেয়ে গেছি, আমরা আপনাকে আনতে আসছি, কিছু গুরুত্বপূর্ণ আছে।
এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেব চালকের ফোন, নিজেকে বস মনে করছে। আনান্নাও এটা মজার মনে করছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা সবাইকে নীরব করে দিল।